নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জ্যোতিপাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, সর্বপ্রথম সকলকেই জানাই রাষ্ট্রীয় যুব দিবস ও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ব্লগে আপনারা দেখবেন কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার দিলকুশ বস্তির একটি পরিবর্তন সংগঠনের ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠান আপনারা দেখবেন এই ব্লগে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, তো সঙ্গে থাকুন। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি তথা পরিবর্তন সংগঠনের সভাপতি মাননীয় শ্রী জ্যোতিপাল মহাশয়কে আসন গ্রহণ করার জন্য। এবারে আমি আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান আচার্য শ্রদ্ধেয় শ্রী শিল্পজিৎ পাল মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অতিথি হিসাবে উপস্থিত লক্ষ্মীপুর দৈনিক গতি রিপোর্টার মাননীয় শ্রী পুলক দাস মহাশয়কে আসন গ্রহণ করার জন্য। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অতিথি হিসাবে উপস্থিত আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রদ্ধেয় শ্রী ললিত কুমার সিংহ মহাশয়কে আসন গ্রহণ করার জন্য। আমি আহ্বান জানাচ্ছি সম্মানীয় অতিথি গৌতম রুদ্রপাল মহাশয়কে, শিক্ষক সরগম ক্লাবের বর্তমান সহ সভাপতি, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাততালি। এবারে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের দিলকুশ গ্রামের প্রাক্তন ওয়ার্ড মেম্বার মহাশয়া শ্রী কায়া ঘোষ, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আমি মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের পরিবর্তনের সদস্যদেরকে অনুরোধ করছি উত্তরীয় এবং চন্দনের ফুটা দিয়ে বরণ করার জন্য। জোরদার হাততালি। হাততালি। সুপ্রভাত সকলকে। সর্বপ্রথমে আমি আজকে আমাদের যুব সমাজের আদর্শ তথা বীর সন্ন্যাসী মহাপুরুষ স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকের এই উদ্বোধনী বক্তব্য রাখতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার অতি শ্রদ্ধেয় প্রিয় জয়মথুরা হাই স্কুলের প্রধান শিক্ষক শিল্পজিৎ পাল মহাশয়, উপস্থিত লক্ষ্মীপুর অঞ্চলের অতি জনপ্রিয় দৈনিক গতির রিপোর্টার তথা সমাজসেবক পুলক দাস মহাশয়, সর্বম শিল্পী সংঘের বর্তমান সহসভাপতি তথা বর্তমান শিক্ষক রুদ্রপাল গৌতম রুদ্রপাল মহাশয়, উপস্থিত আমার প্রিয় দাদা ললিত কুমার সিং মহাশয়, আর আমাদের দিলকুশের প্রাক্তন ওয়ার্ড মেম্বার কেয়া ঘোষ মহাশয় ও এখানে উপস্থিত আমার প্রিয়জনরা, ছাত্রছাত্রীরা এবং আমার যুব সমাজ, সকলকেই আমি আমার আন্তরিক অন্তর থেকে আজকের এই সংগঠনের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানাই। তো আজকের এই উদ্বোধনী ভাষণের দিচ্ছি কেন বা সেটা আমি পালন করতে যাচ্ছি কেন,
একটি ছোট হোক বড় হোক এক সংগঠনের একটি সভাপতি হয় এবং সভাপতির প্রথমেই সেই উদ্বোধনী ভাষণ তুলে ধরতে হয়, তাই আমি মাইকটি নিয়েছি। না হলে কিন্তু আমি কখনোই এটা গ্রহণ করতাম না, কারণ এখানে আমার অনেক গুরুজনরা রয়েছে, তারপর আমাকে এই উদ্বোধনী বক্তব্য রাখতে হচ্ছে। তো দেখুন, আজকের এই দিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা রাষ্ট্রীয় যুব দিবস। আমরা সবাই অবগত, সবাই জানি। তো আজকের এই দিনটাকে উদযাপন করতে আমরা বাধ্য এবং করবই বা কেন, সেটা দুটি বৃহৎ কারণ। সেটা হচ্ছে প্রথমত যে আজকের উদযাপন মানে আমরা রাষ্ট্রকে সম্মান করছি, রাষ্ট্রের হিতে আমরা এই উদযাপন করছি এবং রাষ্ট্রকে দেখেই, রাষ্ট্রের ভালো দেখেই আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। উনার যতই প্রশংসা করি না কেন, যতই ওনার আমরা কথা বলি না, তাও কম হয়ে যাবে যে উনার যে অবদান কি ছিল আমাদের এই ভারতবর্ষের জন্য। শুধু ভারতবর্ষ নয়, পুরো বিশ্বে উনার একটি অমরত্ব রয়েছে। উনি যদিও আজকে আমাদের এই সঙ্গে নেই, কিন্তু উনার প্রচার, উনার নাম, উনার কথা বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে আমরা জানতে পাই। এখন হচ্ছে আমার এই যে পরিবর্তন সংগঠনের বিষয়ে বলি, যদি আমি 2020 ইংরেজিতে আমরা এই পরিবর্তন সংগঠন স্থাপিত করেছিলাম এবং পরপর আমরা কি করেছি, সবচেয়ে প্রথম যেটা আমরা 2023 ইংরেজি থেকে 22, 23 এবং এবার হচ্ছে 24, এবার 25। তো এই কন্টিনিউয়াসলি আমরা কি করেছি, আমরা এই 12 জানুয়ারি যুব দিবসকে আমরা উদযাপন করেছি এবং বিভিন্ন ধরনের আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেহেতু শুধু উদযাপন, অনেক ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাই আমরা সমাজের মধ্যে। তো কিন্তু প্রতিযোগিতামূলক একটা কি দেয়, সেটা একটা ইমপ্রুভমেন্ট দেয়, একটা প্ল্যাটফর্ম দেয়, একটা এডুকেশন দেয়। সেই এডুকেশন দেওয়ার জন্যই আমরা কি করেছি যে আমরা এই দিনটাকেই আমরা নির্ধারিত করছি, এই দিনটাকে আমরা পালন করব যেভাবে হোক। তো আজকে দেখুন, এখানে আমরা সব সমবেত হয়েছি। তার মুখ্য উদ্দেশ্যটা আমরা যদি আমরা জানতে চাই, তাহলে সেটা হচ্ছে যে আমরা আজকে উদযাপনের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই, আমরা দেশকে একটা বার্তা দিতে চাই, প্রত্যেক ব্যক্তিত্বকে আমরা বার্তা দিতে চাই যে স্বামী বিবেকানন্দ কি ছিলেন এবং উনি কি করেছিলেন আমার জন্য, এবং আজকের এই দিনটাকেই যুব দিবস হিসাবে নির্ধারিত করা হয়েছে কেন, যে স্বামী বিবেকানন্দের জন্য। তো এই কথা আমরা মাথায় রাখবো এবং আমরা যদি এগোতে হয়, তাহলে এইগুলো জিনিস আমরা যদি মাথায় না রাখি, তাহলে কখনোই আমরা একটা ভালো পথ নির্দেশ আমরা করতে পারবো না। ভালো পথে যেতে হলে বিভিন্ন মহাপুরুষ যারা রয়েছেন, জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন, ওনাদের কথা, ওনাদের যে চলন, ওনাদের বায়োগ্রাফি, জীবন চরিত্র যা কিছু রয়েছে সবকিছু আমরা জানা দরকার। তখনই তবে আমরা ভালো যাবো। কারণ আমরা সবাই জানি যে ভালো দেখলে ভালো কিছু করতে আমরা বাধ্য হই, খারাপ দেখলে খারাপ করতে বাধ্য হই। ভালো সঙ্গে ভালো যাবো, খারাপ সঙ্গে খারাপ হয়ে যাবো। তো সেই একটা আমরা জানি যে এভাবে পরিবেশটা হয়, এভাবে আমরা মেন্টালটা সেট হয়। আর মাইন্ডসেটটা তখনই হবে যদি এ ধরনের অনুষ্ঠানে যদি আমরা একত্রিত হতে পারি, হতে পারি। এখন শুধুমাত্র এই পরিবর্তন সংগঠনের মধ্যে বিভিন্ন আজকে সদস্যরা রয়েছে আজকে এখানে। তো সবাইকে আমি সবসময় বলে থাকি যে আজকে আমরা যদি এই বয়সে, এই যুব সময় যেটা আমরা যুবক, যেটা আমার সময় রয়েছে, বয়স রয়েছে, এই বয়সে যদি আমরা সমাজের জন্য খানিকটা যদি আমরা নিজের অবদান দিতে না পারি, তাহলে আমাদের এই যে স্বামী বিবেকানন্দের যে বই যে আছে বা পুঁথিগত আছে বা যে বইগুলো আছে, সেগুলো পড়ে আমাদের কোনো লাভ হবে না। যদি সেগুলো আমরা বাস্তবে যদি আমরা এগুলো যদি ব্যবহার না করি, তাহলে সেগুলো বেকার। পরীক্ষায় পাশ করার জন্য আমরা অনেক সময় দিন রাত এক করে পড়াশোনা করি, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু সেটা 90% লোকে সেটা বাস্তবে ব্যবহার করতে চায় না। তাই কি হয়ে যায়, সেটা শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা হয়ে যায়, আর কিছুর জন্য না। আজকে এখানে যে মঞ্চে আমি দেখছেন যারাই আছেন, সবাই কিছু না কিছু ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই কিন্তু সমাজসেবামূলক কাজে জড়িত আছেন। আজকে দেখুন সবাইকে আমি নিমন্ত্রণ করেছি, শুধু একবার ফোন করে খালি নিমন্ত্রণ করেছি, আজকে ওনাকে পেয়েছি। গতবারের কথা যদি আমি একটু যদি শেয়ার করি আপনার সাথে, আমি এত সুন্দর মানে অনেক দিন, 1 মাসের পরিশ্রম করে আমি অনেক চিঠি দিয়েছি, ফোনে বলেছি, বাড়িতে গিয়ে বলেছি, মানে অনেক সুবিধার মতো আমি মানে যতটুকু আমার হয়েছে করেছিলাম, কিন্তু সারা খুব কম পেয়েছিলাম। এটা কিন্তু বাস্তব কথা যে সবাই কখনোই সমাজসেবামূলক কাজে জড়িত হতে পারবে না, কারণ একটা মানসিকতা প্রয়োজন, সেই মানসিকতা গড়ে তোলা সবার পক্ষে সম্ভব নয়। আজকে ওনার সঙ্গে আমার পরিচয় আছে, আমার স্যারের সঙ্গে আছে, এখানে যে আমার রিপোর্টার আছেন ওনার সঙ্গে আমার পরিচয় আছে, দাদার সঙ্গে সবাই এক কথায় এক ফোনে ওনাকে উপস্থিত হয়েছে। আজকে ওনার 5 মিনিট সময় দেন, আমার কোনো মানে কি হবে, আমি অনেক আনন্দিত, অনেক খুশি, এবং আমরা সবাই খুব আনন্দিত যে ওনারা এক ছাড়া এক ডাকে এসেছেন। এবং সেটা বড় কথা নয় যে আজকে পুরো দিনের যে অনুষ্ঠানে থাকতে হবে বা সবার যে পুরো দিনটা হবে, কারণ ওনাদের অনেক অনুষ্ঠান আরও আছে এবং অনেকের ব্যক্তিগত কাজ রয়েছে। তো এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে। আর এখন শেষ একটা পার্ট বলে আমি সমাপ্ত করবো। আমরা বিগত দিন থেকেই আমরা এই কালচারাল প্রোগ্রামটা করে আসছি। এবার হচ্ছে আমাদের 3য় নম্বর কালচারাল প্রোগ্রাম, এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে থাকবে ছোটখাটো। তারপর রয়েছে আমাদের এই যে পরিবর্তন সংগঠন অন্যান্য কোনো ধরনের সমাজসেবামূলক কাজ করে না, বিশেষ করে এটাই করে এই দিনটাকে উদযাপন করা। দ্বিতীয়ত হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা লাস্ট ইয়ার করেছিলাম, এবং চেষ্টা থাকবে পরবর্তীতে আমরা সমাজসেবামূলক যাতে আরও যেগুলো কাজকর্ম আছে, কার্যকলাপ আছে, সেগুলো আমরা চালিয়ে যাব। আর আমরা আশা করবো
যে পরবর্তীতে আমাদের যাতে লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন যারা সমাজসেবামূলক কাজে যারা জড়িত আছে সবাই যাতে আমাদের সহযোগিতা করে, বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক আমাদের কৌশিক রায় স্যার, ওনার কাছেও আমার অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাইব যে উনিও যাতে এই সংগঠনটাকে যাতে সহযোগিতা হাত বাড়ান, যাতে আমরা কি করি যাতে বিরাট বড় একটা সাইজে যাতে আমরা সমাজে কিছু করতে পারি। আর বিশেষ কিছু বলতে চাই না, আর বলতে চাই যে ইউথদের জন্য যে শুধু এই যে আজকে অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠান থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা বড় কথা নয়, কারণ হচ্ছে এই যে একটা প্ল্যাটফর্ম পাওয়াটা হচ্ছে বড় জিনিস, আর প্ল্যাটফর্মের মধ্যে নিজের প্রতিযোগিতা নিজের প্রতিভাকে শেয়ার করা হচ্ছে বড় জিনিস। ফার্স্ট সেকেন্ড থার্ডটা সেটা বড় কথা নয়, আর কথা হচ্ছে যে মন দিয়ে এখানে নিজের পারফরমেন্সটা দেখাবে যাতে নিজেকে আরো যাতে ইমপ্রুভমেন্ট করতে পারো। আর বিশেষ কিছু বলছি না, আর এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। করছি সম্মানীয় অতিথি ললিত কুমার সিং মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। 12ই জানুয়ারি আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দজির জন্মদিবস। এই উপলক্ষে ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই পরিবর্তন সংস্থার সভাপতি মহাশয়, যোগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ দা, গৌতম দা, সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক পিন্টু দা, পুলক দা, আমার বৌদি প্রাক্তন ওয়ার্ড মেম্বার। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দজির জন্মদিবস। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার এক বিশিষ্ট বাঙালি পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে ওনার জন্ম হয়েছিল। উনি যুব সমাজের প্রেরণা কেনে ওনার কর্মজীবনে বা ওনার আধ্যাত্ম জীবনে উনি যা দৃষ্টান্ত রেখে গেছেন সেটা অনেক কম দিনে যুব সমাজের জন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন, ওনার বাল্য নাম নরেন্দ্রনাথ দত্ত। উনি জাতি বিরোধিতা করেছেন, জাতি সম্বন্ধে জাতপাতের যে মহজাল, এর মহজালটাকে ভেঙে বার হওয়ার জন্য সমাজকে অনুপ্রেরণা দিয়েছিলেন। এর জন্য একটা ছোট্ট 2-3 লাইনের একটা ওনার জীবনে ঘটেছিল যেটা ওটা বলছি। ওনার বাবার যে বৈঠকখানা ছিল, ওই বৈঠকখানায় অনেক ময়মুরব্বীরা আসতেন, বসতেন, গল্প করতেন, বিভিন্ন সমাজের বিষয় নিয়ে আলোচনা করতেন। তো ওনার বাবার বৈঠকখানায় উনি দেখতেন যে হুক্কা, আগের দিনে মুরব্বীরা হুক্কা পান করতেন। 30, 40টা 50টার মতো হুক্কা রাখা ছিল। তো উনি বাবাকে জিজ্ঞাসা করলেন যে 2জন 4জন 8জন 10জনে আসে, এই 30, 40, 50টা হুক্কা কেন? ওনার বাবা ওনাকে বুঝিয়ে বললেন, এই হুক্কাগুলা বিভিন্ন সমাজের, বিভিন্ন জাতির, বিভিন্ন পর্যায়ের লোকের জন্য। এই সাইডে ব্রাহ্মণদের জন্য, ওই সাইডে বৈশ্যদের জন্য, ওই সাইডে শূদ্রদের জন্য, এই সাইডে ক্ষত্রিয়দের জন্য, এরকম উনি একটা মার্কিং করে দিলেন। কিন্তু উনার মনে, নরেন্দ্রনাথের মনে একটা রেখাপাত করলেন যে একজনের হুকাটা আরেকজন যদি পান করে জাত যায়। পরের দিন সকালে ওনার বাবার ওঠার আগে উনি উঠেছেন এবং সিরিয়ালি এক লাইন ধরে সব হুকাটা একবার টান দিচ্ছেন। হুকাটা টান দিতে দিতে শেষ পর্যায়ে যখন আসলেন, তখন ওনার বাবা এসে দেখছেন যে এ কি করছে, একের পর এক হুকা টান দিচ্ছি। ওনাকে একটু ধমক দিলেন, এটা কি করছো তুমি? বললেন, আমি দেখছি যে হুকাটা একটার পরে একটা পান করার পরে আমি বিভিন্ন সমাজের হুকা পান করলাম, আমার জাতটা গেল কিনা। যদি যায় তবে ঠিক আছে, আর না যায় যদি, এর বিরোধিতা করছেন। ওই দিনে ওনার বাবার মনে একটা রেখাপাত করল, সে সামান্য ছেলে না, তার ভিতরে কিছু না কিছু লুকিয়ে আছে। জাতপাতের বিরোধিতা সম্বন্ধে একটা কথা ছিল। আর আজকের যে যুব সমাজ একটু দিশাহারা, একটু বিপদগামী, অনেক সময় তারা হতাশা নিরাশার মধ্যে ভুগছে। সমাজকে, যুব সমাজকে, বিশেষ করে যুব সমাজকে এই হতাশা নিরাশা মধ্যে থেকে ফিরিয়ে আনতে হবে। এবং ফিরিয়ে আনার জন্য স্বামী বিবেকানন্দই তার ওনার যুব প্রেরণাটা, ওনার যুব জীবনের কর্মকর্তা, এটাকেই একটা মানদণ্ড হিসাবে ধরে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার কর্মজীবনটাকে। এবারে সম্মানীয় অতিথি পুলক দাস মহাশয়কে অনুরোধ করছি ওনার বক্তব্য তুলে ধরার জন্য আমাদের জন্য। হাততালি। নমস্কার সবাইকে। আজকে এই যুব দিবসে
এখানে পরিবর্তন সংস্থার উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের আয়োজনে উক্ত সংস্থার এখানে মঞ্চে সভাপতি জয়দীপ পাল মহাশয় এবং জগাইমতুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল মহাশয় এবং মঞ্চে শিক্ষক ললিত কুমার সিং মহাশয় এবং প্রাক্তন সদস্য জিপি সদস্য কেয়া ঘোষ মহাশয়া এবং সরগম সংস্থার সহসভাপতি তথা শিক্ষক গৌতম রুদ্রপাল সহ এখানে উপস্থিত সবাইকে আমি আজকের দিনে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি প্রথমে স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে সামান্য দু একটি কথা আমি বলবো, কারণ এর আগে যে এই সংস্থার সভাপতি উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন সংস্থার দীর্ঘদিনের কার্যকাল নিয়ে এবং ওনার চেষ্টায় যে এই ধরনের একটা অনুষ্ঠানে আগামীতেও যাহাতে জনগণ অংশগ্রহণ করে, আমরা সভাপতির বক্তব্য থেকে শুনতে পেরেছি যে গতবারের তুলনায় এবারের উপস্থিতি আমার মনে হয় একটু বেশি হয়েছে, সেটাই উনি বলতে চেয়েছিলেন। আমরা আগামী বছর যেটা আবার যুব দিবস হবে, সেটাতে আমরা যাতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেককে আরো একজন একজন করে নিয়ে আসবো, তখন আমরা দ্বিগুণ হয়ে যাব। আমি বলছি না সবাইকে যে একজনের দুইজন নিয়ে, আমার যার বন্ধু বান্ধবী যেই যেখানে যার সাথে সবার সম্পর্ক আছে, শুধু একজনে একজন করে নিয়ে এলেই এই হলটা ভরে যাবে। তাই এই সেই প্রস্তুতি আমরা নেব এবং আজকের যে মূল বিষয় এখানে তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন যে জাতপাতের নিয়ে, যেটা এখানে তুলে ধরেছেন আমাদের ললিত কুমার সিং মহাশয়, খুব সুন্দর। তাই যারা আছি আজকে আমরা এখানে কিসের জন্য আমরা সবাই এক হয়েছি, তোমরা কি বলতে পারবে আমরা কেন এখানে জমায়েত হয়েছি? বলতে পারবে? আজকে কার জন্মদিন? স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই 12ই জানুয়ারি এই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সরকার বহু আগে যুব দিবস হিসাবে ঘোষণা করেছিল। স্বামীজির সম্পর্কে বলেছিলেন যে স্বামীজি কোন ঘরে জন্ম নিয়েছিলেন কলকাতায়, এবং ছোটবেলা উনাদের পিতামাতা উনার ভিতরে যে চেতনা রয়েছে সেই সম্পর্কে বুঝতে পেরেছিলেন এবং পরবর্তীতে সেই স্বামীজি এক সময়ে ছোটবেলা থেকে কোনো সন্ন্যাসী বা হনুমান বা রাম বা সীতা তাদের সম্মুখে ধ্যানে বসে থাকতেন। তখন এই আশপাশের মানুষ এবং পরিবারের লোক বুঝে গেছেন যে উনি সাধারণ মানুষ নয়। যে স্বামীজি ভারতবর্ষকে পৃথিবীর সামনে সারা বিশ্বের সম্মুখে তুলে ধরেছিলেন এবং তার যে জীবনী সেটা অনেক, তাই তার জীবনী জানার জন্য প্রত্যেককে আমাদের বই পড়তে হবে এবং যদি আমরা স্বামীজির বই পড়ি আমাদের নিজের পরিবর্তন হবে এবং নিজের পরিবর্তন হলে আমাদের অঞ্চল পরিবর্তন হবে, সমস্ত দেশের পরিবর্তন হবে। যে আদর্শ উনি বলেছিলেন, আমরা কি সবাই মানুষ? এখানে যে আমরা উপস্থিত হয়েছি সবাই কি মানুষ? ছোটরা বলো সবাই মানুষ কি? কিন্তু আমরা মানব ঘরে জন্ম নিয়েছি, মার কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা আমাদের হাত আছে, পাও আছে, মাথা আছে, গর্জনা আছে, সব কিছু আছে, তবুও আমরার মধ্যে অমানুষ এবং রয়েছে। তাই শুধু মাথা ঘাড় হাত পা থাকলে মানুষ হওয়া যায় না। একটি ছাগল এর বাচ্চা যখন ছাগলের ঘরে জন্ম হয়েছে তাকে বলা হয় ছাগলের বাচ্চা, গরুর ঘরে যখন জন্ম হয় তাকে গরুর বাচ্চা বলা হয়, এবং মানুষের ঘরে যখন মানুষ জন্ম নেয় সবাইকে মানুষের বাচ্চা বলে না, আমাদের মানুষ হইতে হবে। বিবেকানন্দের আদর্শকে স্মরণ করতে হবে যে সবাই আমরা যে মানুষ, সেই মানুষের পরিচয় দিতে হবে, আমাদের মানুষ হইতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। শুভেচ্ছা জানিয়ে এবং শেষ বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শুনে আমি এসছি, আমার তো সেরকম বক্তব্য বলার মতো সাহসও নেই। স্বামী বিবেকানন্দকে নিয়ে পড়াশোনা দরকার আছে বিবেকানন্দ সম্বন্ধে কিছু বলতে গেলে। তো ওনাকে আমার আজকের এই মহান দিনে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে জানাই সর্বপ্রথমে আমার শতকোটি প্রণাম, এবং মঞ্চে আমি সময় নষ্ট করবো না, মঞ্চে সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সাদর শুভেচ্ছা, এবং যারা
সম্মুখে আছো তোমরা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি কিছু করতে চাও পথ পাবে, নাইলে শুধু পাবে অজুহাত। সেই মন্ত্রটা, সেই স্বামীজির বাণীটা খুবই বর্তমানে প্রয়োজন। আজকে এই যে ছোট্ট এটা পথ আমরা খুঁজতে চলেছি, তাই নাকি? এটা আমরা পথ এই পথে যদি আমরা চলি আস্তে 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 আস্তে, এই পথটাই কিন্তু এই অনুষ্ঠান যেটা, এটা একদিন হয়তো বৃহৎ আকার ধারণ করবে। তো এটা হচ্ছে আমাদের, কিছু যদি করতে চাও পথ পাবে, নাইলে পাবে অজুহাত। আমি বক্তব্য আমি কিছু বলবো না, আমি একটা স্বামীজির কে শ্রদ্ধা জানিয়ে আমি একটি 2-3টা লাইন আমি গানের ছলে আমি বলবো। পার পার ভেদ করে আজ ওই শোনো তারি আহ্বান, ওই শোনো জীবনের গান। তমসার পার ভেদ করে আজ ওই শোনো তারি আহ্বান, ওই শোনো জীবনের গান। মানুষের মনোবিনতারে উঠেছে বেজে ঝংকারে, মৃত্যু চাহে না কো কেহ, বাঁচিবার চাই অধিকার। মানুষের অধিকার ভুলে দানবের বেভিচার চলে, তাই মৃত্যুর তাণ্ডবে বেজে উঠে বিশ্বের প্রাণ। জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো জীবনের গান। বিজ্ঞান দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, পেয়েছো কি শান্তি, পেয়েছো কি প্রেম, পেয়েছো কি ভালোবাসা? বিজ্ঞান দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, পেয়েছো কি শান্তি, পেয়েছো কি প্রেম, পেয়েছো কি ভালোবাসা? সাহিত্য আনেনি কহিত, সঙ্গীত আনি আছে বিকৃতি, সেই বিকৃতি ছলনার ফলে হইতেছে ঘোর অবসান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো জীবনের গান। তমসার পার ভেদ করে আজ ওই শোনো তারি আহ্বান, ওই শোনো জীবনের গান। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী শিল্পজিৎ পাল মহাশয়, উনি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। আজকের এই পূর্ণ দিনে আমি প্রথমে স্বামী বিবেকানন্দের চিন্তনে আমার মাথা ঢোকাই। এখানে পরিবর্তন যে সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজন করেছে আজকের এই যুব দিবস উপলক্ষে, স্বামীজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের প্রতি বছরই গত কয়েক বছর থেকে পরিবর্তন সংস্থা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং সৌভাগ্য হয় এই সংস্থার যে কর্ণধার জয়দীপ পাল, ওর ডাক পাই এবং এখানে ছুটে আসে কয়েক বছর থেকে। তো ওর একটা প্রচেষ্টা আছে যেখানে সবাইকে নিয়ে একটা সুন্দর সামাজিক একটা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করা। তো ওটাকে সবাই সহযোগিতা অবশ্যই প্রয়োজন। বলছিলাম এখানে উপস্থিত আজকের সবার সভাপতি, এই সংস্থার পরিবর্তন সংস্থার সভাপতি জয়দীপ পাল মহাশয়, আমার অনুযোগপতি। এখানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক আমার অনুযোগপতি ললিত কুমার সিংহ মহাশয়। এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর গতি পত্রিকার বিশিষ্ট সাংবাদিক পুলক কুমার দাস মহাশয়, আমার অনুযোগপতি শিক্ষক বর্তমান সর্বসংখ্যা বর্তমান সহসভাপতি গৌতম রুদ্রপাল এবং দিলকুশ জিপির প্রাক্তন ওয়ার্ড মেম্বার প্রিয়া ঘোষ মহাশয়া ও এখানে যারা উপস্থিত যারা আছেন বেশিরভাগই আমার এখানে ছাত্র এবং কচিকা যারা আছেন, সবাইকে আজকে এই শুভ দিনে অভিনন্দন জানাই। 12 জানুয়ারি যখন সবাই সূর্যোদয়ের আগে ভোরবেলা প্রাতঃস্নান সেরে ঘরে ফিরছেন, সূর্যোদয়ের ঠিক 6 মিনিট আগে কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে
জন্মগ্রহণ করেন আমাদের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ। তার জন্মের পর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, আমরা সবাই জানি। ওনার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর 3 সন্তান। আমি খুব সংক্ষেপে জীবনীতে চলে যাচ্ছি। তো 3টি কন্যা সন্তান লাভের পর একটি পুত্র সন্তানের আশায় ভুবনেশ্বরী দেবী যখন কাশীর বিশ্বনাথ মন্দিরে বীরেশ্বরের কাছে আকুল প্রার্থনা জানালেন একটি পুত্র সন্তানের জন্য, এবং তারপরেই উনি একটি পুত্র সন্তান লাভ করেন। এবং ধরেই নেওয়া যায় সেই বীরেশ্বর মহাদেবের অশেষ কৃপায় উনি পুত্র সন্তান লাভ করেছেন। তাই বলে ওনার নাম রাখা হয় বীরেশ্বর বা বিলে। বীরেশ্বর ছোটবেলায় খুব দুরন্ত ছিল, খুব চঞ্চলমনা ছিলেন এবং খুব একজন রাগী ব্যক্তিত্ব ছিলেন। তো যখনই ওনার মাতা বিভূষণী দেবী সামাল দিতে পারতেন, আমাদের মধ্যে এখানে তোমাদের মধ্যে অনেকেই আছে যে তোমরা তোমাদের মা বাবা তোমাদেরকে নিয়ে অনেক শান্ত করতে অনেক চেষ্টা করে থাকেন এবং খুব কষ্ট হয়। তো এমনই তোমাদের মতো এই স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত যখন ছোটবেলায় খুব অশান্ত প্রকৃতির ছিলেন, তো শান্ত করার জন্য ওনার মাথায় শিব করে জল টানতেন, তখনই নরেন্দ্রনাথ অলৌকিক ঘটনা ঘটতো, শান্ত হয়ে যেতেন। ইত্যাদি দেখি আমরা অনুপ্রেরণা পাই। স্বামী বিবেকানন্দ পড়াশোনার সাথে সাথে উনি লাঠি খেলা শিখেছেন, উনি মুষ্টিযুদ্ধ শিখেছেন, উনি তলোয়ার খেলা শিখেছেন, উনি ব্যায়াম করতেন, উনি নৌকাচালনা করেছেন, উনি কুস্তি করতেন, সর্ববিধে উনি পারদর্শী ছিলেন। কিন্তু ওনার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটেনি। উনি খুব দানবীর ছিলেন। উনি গরিব দুঃখীর দুঃখ কষ্ট দেখলে ওনার খুব কষ্ট হতো, উনি ব্যথা পেতেন, উনি যা হাতের কাছে পেতেন তাই উনি ভিক্ষা হিসেবে দিয়ে দিতেন। এমনকি শেষ দিকে বা 1882 প্রথম দিকে উনি প্রথম ওনার 2 বন্ধুকে নিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ডাকে দক্ষিণেশ্বর গিয়েছিলেন, এবং রামকৃষ্ণ ওনারকে দেখেই উনি বুঝে গিয়েছিলেন যে উনি সাধারণ একজন মানুষ নন, উনি সিদ্ধ পুরুষ, উনি মানব কল্যাণে অবতীর্ণ, পৃথিবীতে অবতীর্ণ নর ঋষি। স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষ হয়েছিস একটা দাগ রেখে যা। এটা স্বামীজির কথা। মানুষ যখন হয়েছিস দাগ রেখে যা। তো আমরা এমন কিছু কাজ করব যেটা আজকে আমরা যখন থাকবো না তখনও যাতে এই কথা মনে করে মানুষ স্মরণ করতে পারে। সেটাই হচ্ছে অমরত্ব, সেটাই বলছেন স্বামীজি। আমরা ভালো কিছু কাজ করব। আজকে আমাদের পরিবর্তন সংস্থা এই ধরনের চাইছে যে দীর্ঘসে কিছু ছাপ রেখে যেতে, দাগ রেখে যেতে, সবার সহযোগিতা নিয়ে। স্বামী বিবেকানন্দ বলছেন আগে মানুষ হো, তারপর মানুষ তৈরি কর। বি ম্যান অ্যান্ড মেক ম্যান। আগে মানুষ হো, তারপর মানুষ তৈরি কর। তো আমরা অনেকেই অনেক উপদেশ দিতে লেগে যাই, মানুষ তৈরি করতে লেগে যাই, কিন্তু আমি আগে কি নিজে মানুষ? একটু আগে প্রভু বলছিলেন যে মানুষের কথা, আগে আমাদেরকে মানুষ তৈরি হতে হবে, তারপর আমরা মানুষ তৈরি করব। এই আশা রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি পরিবর্তনের সক্রিয় সদস্য তথা বিজনেসম্যান তপন দাস মহাশয়কে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে 2-4টি কথা বলার জন্য। আজকের এই বিশেষ দিনে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড শিল্পজি স্যার, রেসপেক্টেড ললিত কুর্মী, জয়দীপ পাল। আমার নাম তপন দাস, বাই প্রফেশন আই এম স্টক মার্কেট ট্রেডার। তো আমি শুধু এই যে আজকের দিনেই 1863 সালে স্বামী বিবেকানন্দ ভূমিষ্ঠ হয়েছিলেন। তো আমরা যদি স্বামীজির জীবন থেকে কিছু শিখতে চাই তাহলে অনেক কিছু রয়েছে, এবং আমরা যদি এই কোনো মঞ্চে হোক কিংবা কোনো আসরে হোক যদি বসে ওনার জীবন কাহিনীকে ব্যক্ত করতে চাই তাহলে কিন্তু শব্দের মাধ্যমে সেটা সম্ভব নয়। আমার জানার মতে উনি যা কিছু করে গেছেন, শুধুমাত্র অনলি 39 ইয়ার্স উনি জীবিত ছিলেন, উনি কিন্তু বেশি দিন বেঁচে থাকেননি। আমি বিশেষ কিছু বলবো না, কারণ আমার এত এক্সপিরিয়েন্সও নেই। অলরেডি স্যার তারা সব কিছু বলে গেছেন। শুধু একটা কথা আমি বলতে চাই যে আমরা দেখতে পাই কি সাধারণত আমরা ভগবানকে মূর্তির মধ্যে খুঁজি। হ্যাঁ, ভগবানকে আমরা মূর্তির মাধ্যমে খুঁজে বেড়াই। স্বামীজির একটা বাণী আমার মনে আছে, উনি বলেছেন
জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। ভগবানকে মূর্তির মাধ্যমে না খুঁজে রাস্তাঘাটে কোনো জীবজন্তুকে দেখলে আমরা কি করি, গড়ে যদি একটা বিড়াল এসে যায় আমরা লাঠি ছুঁড়ে মারি, গড়ে একটা আমাদের বাগানে একটা গরু ঢুকে গেলে 4-5 জন মিলে ঘেরাও করে সেটাকে আমরা আক্রমণ করি। এটা কিন্তু অন্যায়। ওকে ওর মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে ও আমাদের বাড়িতে আসতোই না, ঠিক আছে? তো ভগবানকে আমরা মন্দির মসজিদে কিংবা কোনো মূর্তিতে না খুঁজে সেই সব প্রাণীর মাধ্যমে আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? কারণ সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন। তো আমরা শুধু একটু আগে যে আমাদের এখানে একজন বলেছেন যে শুধু মানুষ হলে হবে না, মানুষত্ব জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? আমার তো এত বয়সও হয়নি আমি এই বিষয়ে যাব। মানুষ হলে হবে না, মানুষত্ব জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? আর আজকে এখানে যারা বাচ্চারা রয়েছেন শুধু এটাই বলতে চাই যে এই যে পরিবর্তন একাডেমি যদি এখানে একটা মানে টিউশন সেন্টার হয়ে থাকে তো সবাই এখানে আসে এবং পড়াশোনা করে। একটা বলে যায় যে শুধু টিউশন এলেই যে যদি তোমাদেরকে সব গুলিয়ে খাইয়ে দেবে, স্কুলে গেলে আর শুধু স্কুলের যে শিক্ষক রয়েছেন গুলিয়ে খাইয়ে দেবে সেটা কিন্তু সম্ভব নয়, বাড়িতে গিয়েও পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো আমি আমার স্পিচকে আর দীর্ঘায়ু করতে চাই না, তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে 4টি প্রোগ্রাম। প্রথমে আমরা স্পিচ কম্পিটিশন দিয়ে শুরু করব। স্পিচ কম্পিটিশনের পর কুইজ কম্পিটিশন রাখা হবে, তারপর ড্রয়িং কম্পিটিশন এবং সর্বশেষে ডান্স কম্পিটিশন। সেইভাবে করবো গতবার মতো। তো তবুও আমি আমার কয়েকদিনের মধ্যেই আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই আমি বিশেষ সব দিকে আমি সেই যে অনুষ্ঠানের যে সংবাদটা আমি জানাতে পারিনি, তাই আমাদের আজকের কম্পিটিটর কিছু কম থাকবে। আর আরেকটা কথা রয়েছে, এখানে আমার একটু আয়োজনের একটু অভাবের জন্য আমি সবাইকে আমন্ত্রণ করতে পারিনি, সেই একটা আমার কথা। যাই হোক, আজকে যারাই এখানে পার্টিসিপেট করবে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করবো, সুন্দরভাবে সফল করবো। এবং আজকে যারা স্টুডেন্ট এসেছো আমি সেটা আগে মাইকে কান যাওয়া বলতে পারিনি। আমার দেখুন আরেকটা আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমি বছরে একবারই একটা অনুষ্ঠান করা অনেকটা চাপের একটা মধ্যে থাকতে হয়, অনেকটা টেনশনের মধ্যে থাকতে হয়। সেটা একমাত্র বুঝবেন আমাদের এখানে শিল্পী স্যার মহাশয় এবং আমাদের পুলক দাস মহাশয়, ওনারা জানবেন, তুমিও জানবেন। কারণ যারাই মানে সমাজসেবামূলক কাজের মধ্যে বেশিরভাগই নিজের সময় দেন নিজের ব্যক্তিগত কাজের ফাঁকে, তাই বুঝতে পারবেন যে একটা ছোট অনুষ্ঠান বড় অনুষ্ঠান আয়োজন করতে কতটুকু মানে যে শ্রম ত্যাগ করতে হয়। শুধু অর্থের ব্যাপার না, শ্রম অনেক ত্যাগ করতে হয়। তো আমি একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি সমাজকে একটা এডুকেশন দিতে চাই। আজকে দেখুন আমার গতবারের মতো এবার আমি কম্পিটিশন সেম রেখেছি, স্পিচ, কুইজ, আর্ট অ্যান্ড ডান্স, প্রত্যেকটার মধ্যে কিন্তু এডুকেশন রয়েছে। এখন বলবেন যে আপনি এতটা কম্পিটিশন কেন রেখেছি, বা গতবার অনেকে প্রশ্ন করেছে এতটা প্রোগ্রাম একদিনে কিভাবে করবে, এতটা আয়োজন কিভাবে করবে, কিভাবে সামলাবে। আমি বলেছি দেখুন আজকে আমাদের গ্রামে বা আমার লক্ষ্মীপুর অঞ্চলের মধ্যে সবাই ডান্স করতে পছন্দ করে না, বা সবাই ডান্স ভালো তার মধ্যে সেই প্রতিভা নেই, কারোর মধ্যে স্পিচ করার ক্ষমতা নেই, কারোর মধ্যে কুইজের যে জিকে কোয়েশ্চেনিং যে সেটা ক্ষমতা নেই, আর কারোর মধ্যে আর্টের ক্ষমতা নেই। মানে আমি সেটা কেন রেখেছি যাতে প্রত্যেকটা যাতে কম্পিটিটর যাতে অংশগ্রহণ করতে পারে, মানে নিজের ট্যালেন্টের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে নিজের ইমপ্রুভমেন্ট আনতে পারে। সবাই 4টি রেখেছি, আজকেও সেই এবারও আমি সেই 4টি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি। তো যারাই জেনেছে বা যারাই অনেকে এসেছে এবং কিছুক্ষণ পরে আমাদের আর্ট কম্পিটিটর থাকবে, এবং এখন স্পিচ কম্পিটিটর আছে, কুইজও চলবে এবং বিকালে আমরা ডান্সও করবো, সেই একটা উদ্দেশ্য। আরেকটা ঘোষণা হচ্ছে আমার, এই যে আপনারা দেখছেন অনুষ্ঠানটি হচ্ছে, এটা হচ্ছে একটা কোচিং সেন্টার যার আমি স্থাপিত করেছিলাম 2024 ইংরেজি মানে গত বছর। তার নাম ছিল পরিবর্তন একাডেমি নামে। সেটা একটা প্রপার্টরশিপ একটা একাডেমি, যাকে আমি চেষ্টা করছি সেটাকে যাতে একটা সুন্দর একটা বাতাবরণ, সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার। তাই এটা গত বছর থেকে শুরু করেছি, এবং গত বছর আমি ফার্স্ট শুরু করেছিলাম এবং বিভিন্ন ধরনের আমার পরিকল্পনা ছিল যে এখানে আমি টিচার হায়ার করে আনবো, ডেস্ক বেঞ্চের ব্যবস্থা করবো, একটা স্কুলিং যেটা এনভায়রনমেন্ট সেটা আমি আনবো, প্রাইভেট স্কুল হোক গভর্নমেন্ট স্কুল যেগুলো এনভায়রনমেন্ট থাকে সেটা আনবো। কিন্তু ব্যক্তিগত সুবিধা অসুবিধা বা অনেক সময় অনেক বাধা বিঘ্ন চলে আসে, তাই আমি সম্পূর্ণ করতে পারিনি। তো এবারের আমার ঘোষণা হচ্ছে যে আমি গতবার আমরা আমাদের এই কোচিং সেন্টারে যদি কেউ টিউশন করতে চাইছিল তো তখন তাকে একটা রেজিস্ট্রেশন ফিস আমরা
রেখেছিলাম। যাতে রেজিস্ট্রেশন ফিস কেন রেখেছিলাম, এটা প্রাথমিক উদ্দেশ্য ছিল যখনই কেউ রেজিস্ট্রেশন ফিস দিয়ে এখানে অ্যাডমিশন হবে, তার গার্জেন যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তারা এখানে এটা একটা গুরুত্ব দেবে, যেখানে একটা ডিসিপ্লিন আছে, একটা রুলস আছে, রেগুলেশন আছে, এবং এখানে আমি অর্থ দিচ্ছি যখন, তো এখানে ভালো পড়ানো হবে, তোর সঙ্গে আমার একটা টান থাকবে না, আমার ছেলে মেয়েকে এখানে পাঠাই, এখানে পড়া ভালো হয় বা পড়া ভালো হবে, একটা টান থাকবে। তো এবারে একটা ঘোষণা আমি এই সবার মাধ্যমে সবার বলছি যে এবার আমার এই কোচিং সেন্টারে 2025-26 যে সেশন থাকবে, এই সেশনের মধ্যে অ্যাডমিশন ফিস ফ্রি থাকবে, মানে কোনো রেজিস্ট্রেশন ফিস থাকবে না, জিরো রেজিস্ট্রেশন ফিসে আমি এখানে অ্যাডমিশন দেবো, এবং ক্লাস 1 to ক্লাস 10 স্ট্যান্ডার্ড ক্লাসের স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, আর এখানে মানে এনরোল করতে পারবে। তো সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা ঘোষণা করছি যে এখানে জিরো থাকবে, এবং সবাই এখানে একটা মানে একটা ভালো একটা এনভায়রনমেন্টে একটা শিখে নিতে পারবে। আমি তার সঙ্গে এখানে দেখছেন আমার ব্যানার ফ্লেক্স ব্যানারের মধ্যে আমি সবসময় বলে থাকি শুধুমাত্র আমরা পুঁথিগত এখানে জ্ঞান দেওয়ার আমার সেটা উদ্দেশ্য নেই। অনেকে আলাদা আলাদা টিচার আলাদা আলাদা একটা মোটিভ থাকে। এজ এ আমি যদি একটা টিচার বলি বা আমি টিউশনিং করি, তো আমি যতটুকু শিক্ষা দিই, আমার যতটুকু জানা আছে, এই জায়গার মধ্যে আমার একটা উদ্দেশ্য পুঁথিগত ছাড়াও আমি যাতে ওদেরকে একটা ভালো ব্যবহার শেখাতে পারি, যাতে একটা ওদের কার্ডে একটা বিল্ড করতে পারি, যাতে কমিউনিকেশন কিভাবে করতে হয় লোকদের সাথে সেটাকে যাতে করতে পারি, ইংলিশ স্পোকেনের যেগুলো খানিকটা যেগুলো নলেজ আছে এগুলো দেওয়ার চেষ্টা করি। আর রয়েছে মোটিভেশন একটা খুব ভালো একটা পার্ট। যদি আমরা যেহেতু এখন তোমরা ছোট আছো, তোমরা বুঝবে না, যারা ইয়ংস্টার আছে তারা বুঝবে, এবং আমরা বুঝি, এবং স্যাররা আছে ওনারাও বুঝেন যে মোটিভেশন একটা এমন একটা পার্ট জীবনের। কারণ অনেক সময় দেখা যায় আমরা 99% রেজাল্টে ফার্স্ট ক্লাস পাস করেও আমরা খুশি হই না, দুঃখী হয়ে আমরা কি করছি, আপসেট হয়ে ডিপ্রেশন হয়ে আমরা একদম কোনো কোনায় বসে থাকি। তো এভাবে যাতে তোমরা কেউ করো না। মোটিভেশন একটা এমন একটা জিনিস, যখন দেখবে কোনো স্টুডেন্টরা এরকম আছে 50% মার্কস নিয়ে যাবে খুব খুশি, আনন্দিত, ফুর্তি, তার স্বাস্থ্য ভালো, হেলদি, এবং খুব চিল করছে, এবং কোনো ছাত্র দেখবে 99% পেয়েও তো খুশি নয়, ও দুঃখিত। তো সেই জায়গায় হচ্ছে মোটিভেশন দরকার। কারণ তুমি সবকিছু করার জন্য পৃথিবীতে আসোনি, কোনো একটা কাজই ভালো করার জন্য এসেছো, এবং একটা কাজে তোমাকে মাস্টার হতে হবে, এবং সেই কাজে যদি তুমি মাস্টার হয়ে যাও, তাকে তোমার কোনো পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সফল হওয়ার জন্য। তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মোটিভেশন দেবে। এখন মোটিভেশনের সঙ্গে আসবে ডিমোটিভেশনের তো অনেক এক্সাম্পল আছে আমাদের আশেপাশে। তো ডিমোটিভেশন হতে খুব সহজ, ডিমোটিভেশন হওয়ার অনেক আমাদের রাস্তা আছে, অনেক পথ আছে, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে নিজের ডিমোটিভেটেড না করে মোটিভেটেড রেখে কোনো একটি বিষয়ে নিজের বক্তব্য রাখতে পারবে, এবং সময় হচ্ছে মাস 3 মিনিট। 3 মিনিটের ভিতর তোমার বক্তব্যটা সমাপ্ত করতে হবে, ঠিক আছে? I am reading in class 8 in Benison English HS School. Today I deliver speech about Swami Vivekananda. Swami Vivekananda was a great Indian saint. He taught us to believe in ourselves and our country. He said, "It is a work and stop not till the goal is reached." This means we should work hard and never give up. Let's follow his teaching and make India a great nation. We can do it. Thank you. আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন, যে দিনটিকে আমরা আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করে থাকি। স্বামীজি 1863 সালেই 12ই জানুয়ারি কলকাতা বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উনার পিতা বিশ্বনাথ দত্ত পেশায় ছিলেন একজন আইনজীবী এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। উনার ছোটবেলায় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু উনার মা উনাকে ভালোবেসে বিশ্বম্বর, বীরেশ্বর বা বিলে বলে ডাকতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব সাহসী এবং মেধাবী। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের পরম শিষ্য ও রামকৃষ্ণদেবের কাছ থেকেই তিনি শেখেন যে সকল জীবেই ঈশ্বর সৃষ্টি, সকল জীবের সেবা করলেই নাকি ঈশ্বরের সেবা করা হয়। স্বামীজি একটি বাণীর কথা আমরা সকলেই জানি। উনি বলেছেন যে জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তিনি পরিব্রাজক রূপে সন্ন্যাস গ্রহণ করেন এবং 5 বছর তিনি ভারতের সর্বত্র ভ্রমণ করেন। বিভিন্ন স্থানে তিনি ধর্ম সম্পর্কে মত প্রবাহ করেন। সন্ন্যাস গ্রহণ করার পরই ওনার নাম হয় স্বামী বিবেকানন্দ। Class 11th. I will deliver my speech, leadership. To
Today I want to talk about leadership. Leadership is not just a title or position. It's about inspiring others to work together towards a common goal. A good leader is someone who leads by example, listen to others, and makes tough decisions when necessary. As a future leader, we must develop these qualities within ourselves. We must be brave, confident, and compassionate. Let's strive to become leaders who make a positive impact on our communities and the world. Thank you. সবচেয়ে আগে কথা হচ্ছে গিয়ে যে কি করলো সেটা বড় কথা না, সেই যে মাইক্রোফোনটা ধরে যে এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বড় কথা। এই বয়সে আমরা মাইক্রোফোন ধরার সাহস দেখাতে পারিনি, আমরা তো সুযোগও পাইনি। তো এখান থেকে আস্তে আস্তে সেটা বড় হয়ে উঠবে, একদিন হয়তো অনার্গল বলতে পারবে। তো তাদেরকে ধন্যবাদ। এখানে আমার একটি কবিতা সংকলন কাব্য বিচিত্রা থেকে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি। দেশের তোরে। ভারত ভূমিতে জন্ম নিয়ে জীবন হলো ধন্য, এ ভূমির মান বাঁচাতে প্রাণ দেয় কত সৈন্য, রয়েছে গভীর টান জনতাও দেয় প্রাণ। ভারতকে ভালোবেসে আমরা হই আত্মহারা, এ যে পুণ্যভূমি শস্য সুজল সবুজে ঘেরা, আপন মনে করি চাষ এ ভূমিতে করতে বাস। স্বাধীনতাহীনতায় বিস্ফোরিত জনজাগরণ, দুর্নীতি আর অবিচারে সবার যে ফুসছে মন, নিয়ে মাতৃভাষার অধিকার আজও রাজপথে চিৎকার। কর্কশ শব্দে ধয় দম বন্ধ, ভুলুণ্ঠিত সভ্যতা, মুখে কুলুপ এঁটে ভালোবাসি স্বাধীনতা, মুখোশধারী জনতা নইলে বাড়বে শত্রুতা। তবুও স্বাধীন দেশের কবি শব্দ খুঁজে ফিরি, তৃপ্তি পেতে সুযোগ বুঝে কবিতা তৈরি করি। আমি সাহিত্যিক বটে, মনের কথা খবর রটে। এ ভূমি আমার জন্মভিটে, এখানে সর্বসুখ, এখানেই গঙ্গা যমুনা যা জুটে তাই রাজভোগ। বেদ বেদান্তের কৃষ্টি এ ভারতেরই সৃষ্টি। রত্নগর্ভা ভারত মাতা, তোমার কুলে ফিরে আসি, তোমায় নিয়ে ভাবনা কত, ভদ্র যে ভালোবাসি। আমরা সবাই ভাই ভাই, ভারতীয় পরিচয় চাই। ধন্যবাদ। Hello everyone, my name is Ayush Yadav. I read in class 3. ক্লাস 3। আজকে এখানে কি হবে, ডাইরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এখান থেকে স্টার্ট হবে, উইল স্টার্ট ফ্রম দিস সাইড এন্ড ইফ ইউ ডোন্ট নো দেন ইউ ক্যান পাস ইট। যদি তুমি বলতে পারো না তাহলে তুমি ওটা নেক্সট জনকে করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম কি বলেছিলে? রাক্ষিত নাথ। তো আমাদের প্রথম কোয়েশ্চেন যাচ্ছে রাক্ষিত নাথের দিকে। তো আমি বলতে চাই কি, আজকের যে এই যে কুইজটা আছে, এটা আমি কোনো কিছু রেডি করিনি, না আমি কোনো কোয়েশ্চেন বানিয়েছি, না কিছু আমি দেখেছি, ঠিক আছে? ডাইরেক্ট কোয়েশ্চেন হবে। তো এখন তুমি বলো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে, হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? জাস্ট ফিউ ডেজ এগো উনি বদলি হয়েছেন। বলো, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের রাজ্যপাল মানে গভর্নর কে? Don't know. That means you can pass it. Okay. শক্তিপ্রসাদ দাস। শক্তিপ্রসাদ দাস। রং আনসার। উনি আগে ছিলেন শক্তিকান্ত দাস, বদলি হয়েছেন, নতুন হয়েছেন। নেক্সট। বুঝতে পেরেছো? ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাম শুনেছো? আমাদের পকেটে যে নোট থাকে সেটার মধ্যে লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান রাজ্যপালকে, হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? শুধু 1 মাস আগেই উনি বদলি হয়েছেন। বাস, ওকে। নাও ইউ কোন ক্লাসে পড়ো? HS ফার্স্ট ইয়ার। দ্যাট মিন্স ইউ শুড নো ইট, নো? নাও নেক্সট। Sir, Rajnath Govind. কি বলছো? Rajnath Govind. রাজনাথ সিং।
রাজনাথ সিং উনি তো ডিফেন্স মিনিস্টার, হি ইজ দ্য তো ডিফেন্স মিনিস্টার অলসো। আমি বলেছি তুমি কি বুঝो हिंदी, हाँ तो मैं बोल रही हूँ भारत का जो बैंक है, मेन बैंक है रिजर्व बैंक ऑफ इंडिया, उसका जो राज्यपाल है जस्ट फ्यू डेज एगो एक नया आदमी आया है, उसका नाम क्या है? हु इज द प्रेजेंट गवर्नर ऑफ रिजर्व बैंक ऑफ इंडिया? ভারতের একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের রাজ্যপালের নাম কি? नहीं आता है, ओके তুমি বলবে? বলো। नहीं आता है। বড় রাজ্য রাজস্থান, রাজস্থানের রাজধানীর নাম কি? হোয়াট দ্য ক্যাপিটাল অফ রাজস্থান? জয়পুর। জয়পুর রাইট আনসার। তোমার নাম কি? রক্ষিত নাথ। রক্ষিত নাথ। नाम की तुम्हार? और जो रिफाइनरी है, ऑयल रिफाइनरी, वो जगह का नाम क्या है? What is the name of that place? राष्ट्रपति का नाम क्या है? बोलो। बहुत ही आसान है, न्यूज में देखते हैं। बोलो। বিষাক্ত সাপের কামড়ে মারা যায় না, শুধু কয়েকদিনের জন্য সিকনেস হয়ে পড়ে। হুইচ অ্যানিমেল ইফ স্নেক বিট দ্যাট অ্যানিমেল দেন দ্যাট অ্যানিমেল উইল নট ডাই? বলো। কোয়েশ্চেন, কোন প্রাণী বিষাক্ত সাপে যদি দেয় কামড় সে মারা যায় না, বরং কি হয় শুধু জাস্ট ফর ফিউ ডেজ হি উইল বিকাম সিক? मिला है काट लंबा लंबा है ना? कोली वो मैंने कभी देखा भी नहीं है। वो 47 मिलता है, 1000 मिलता है। इसके बाद ये आसाम का एक
गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की भारत माता की